বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস ইন ইভিল আওয়ার। উপন্যাসটির আজ দ্বিতীয় পর্ব। শুক্রবারের ভোরবেলাটা ফুটে ওঠে বিশুদ্ধ গরম আর তেমন এক উষরতা নিয়ে। জর্জ আর্কাদিওর আত্মদম্ভের বিষয় ছিল রাত্রে ৩ বার স্ত্রী রমণ করার। সে তখন পর্যন্ত প্রথমবারের মতন সেটি করেছিল। সেই ভোরবেলায় ঠিক একেবারে চরম মুহূর্ত আসার আগ মুহূর্তে সে মশারির চাদোয়ায় জড়িয়ে তার দড়ি-দরাজ ছিঁড়ে নিয়ে বউসহ হুড়মুড় করে মেঝেতে গিয়ে পড়ে। থাকগে ওসব, তার স্ত্রী ফিসফিসিয়ে বলে, ও আমি পরে সব ঠিক করে নেব। তারা পুরোপুরি ন্যাংটো অবস্থায় উঠে দাঁড়ালো মশারির জড়ানো নীহারিকার মধ্যভাগ থেকে। জর্জ আর্কাদিও সেখানে থেকে বেরিয়ে এসে আলমারির দিকে এগুলো পরিষ্কার কিছু অন্তর্বাস নেবার জন্য। সে যখন ফিরে আসে তার স্ত্রী ততক্ষণে নিজের কাপড়টা কোনো মতে গায়ে পরে নিয়ে মশারিটাকে যথাযথ অবস্থায় নিয়ে যেতে ব্যস্ত হয়ে উঠেছে। সে তার দিকে না তাকিয়েই তাকে পেরিয়ে গিয়ে বিছানার তার অন্য পাশে গিয়ে বসল বুটজোড়া পরে নেবার জন্য। তখনও তার শ্বাস-প্রশ্বাস ছিল প্রেমের ধরফরানিতে ভারী। তার বউ তাকে পুনর্বার পাকড়াতে পেছন নিল এবং নাগালে পেয়ে সে নিজের দেহতনুটাকে খানিকটা বাঁকা করে তার উত্তেজনায় টান টান হওয়া পেটটাকে রাখল আর্কাদিওর বাহুর উল্টো দিকে। তারপর তার দাঁত দিয়ে তার কানটা খুঁজতে থাকল। সরত। আর্কাদিও তাকে পাত্তা দিল না। নকল হাসিতেও তার শিহরণটাকে ঠেকিয়ে রাখতে পারল না তার মোটাসোটা বউ। সে ওভাবেই তার ঘরের অন্য পাশ পর্যন্ত স্বামীর পিছু নেয় আর শেষটায় তর্জনী দিয়ে তার বৃক্কটায় খোঁচা মারে। মাথাটা ভনভন করছে মাই ডার্লিং। আর্কাদিও তার হাতটাকে ঠেলে সরিয়ে দিয়ে এক লাফ দিয়ে খানিকটা সরে যায়। ফলত পুনরায় সশব্দে হাসতে হাসতে তার বউ তাকে ছেড়ে যায় বটে, তবে সে হঠাৎই হয়ে পড়ে গম্ভীর আর চেঁচিয়ে বলে, হায় ঈশ্বর! কি? সে জিজ্ঞেস করে। দরজাটা হাট করে খোলা, সে প্রতিবাদ করে। এটা চরম অনাচার। বলেই সে বাথরুমে গিয়ে ঢোকে, অতঃপর পুনরায় ফেটে পড়ে দমফাটা হাসিতে। টুথপেস্টের ভেতরে থাকা পুদিনা স্বাদটি যদিও তাকে আরাম দিচ্ছিল, তথাপিও জর্জ আর্কাদিও নাস্তার জন্য অপেক্ষা না করে রাস্তায় বেরিয়ে পড়ল। জ্বলন্ত সূর্যটা ততক্ষণে ফেটে পড়েছিল। সিরিয়ানরা শান্ত নদীর মতন ধ্যানস্থ হয়ে বসেছিল তাদের দোকানের দরজার পাশে। সে যখন ডাক্তার হিরালদোর অফিসটা অতিক্রম করে ডাক্তার লেখা পর্দার উপরে নখ দিয়ে আছড়াল আর কোনো রকম না থেমে চেঁচিয়ে জিজ্ঞেস করল, ডাক্তার, মাথা ব্যথার সবচেয়ে উত্তম চিকিৎসাটা কি? চিকিৎসক ভেতর থেকে উত্তর দিল, আগে রাত্রে কোনো কিছু পান না করা। জাহাজ খাটায় একদল রমণী উচ্চকণ্ঠে বলাবলি করছিল নতুন একটি ল্যাম্পুন সম্পর্কে, যা আগের রাতে টাঙানো হয়েছিল। সেদিন থেকে ভোরটি হয়ে উঠেছিল পরিষ্কার এবং বৃষ্টিহীন। ফলত 5টার সমবেত প্রার্থনায় যে মহিলারা ওই পথ ধরে যাচ্ছিল, তখন লোকজন সেটা পড়ছিল জন্য ওটা এখন শহরের কুকুর বেড়ালও জেনে গিয়েছে। জর্জ আর্কাদিও থামল না। নিজেকে সে অনুভব করছিল নাকে আংটা পরানো দড়ি দেয়া একটি ষাঁড়ের মতন, যাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্নোকার খেলার রুমের দিকে। সেখানে পৌঁছে সে 1 কৌটা ঠান্ডা বিয়ার আর একটি অ্যাসপিরিন চাইল। স্নোকার খেলা সবেমাত্র 9টি স্ট্রাইক হয়েছে, কিন্তু ইতোমধ্যেই জায়গাটি ভরে গিয়েছে অন্য রকমের এক বারোয়ারি ভিড়ে। তাবৎ শহরটারই মাথা ব্যথা হয়েছে। বলতে বলতে জর্জ আর্কাদিও বিয়ার ভরা একটি বোতল নিয়ে একটা টেবিলের দিকে এগুলো, যেখানে আগে থেকেই নিজেদের বিয়ারের গ্লাসের উপরে হতবুদ্ধি অবস্থায় বসেছিল 3 জন মানুষ। সে তাদের পাশের খালি আসনটায় গিয়ে বসল। ওই হজবরল অবস্থাটা কি এখনো চলছেই? সে জিজ্ঞেস করল। আজ ভোরেও 4টা ছিল। একটা সবাই পড়েছে, লোকদের একজন বলল, আর একটা ছিল রাফায়েল কন্টেরাসকে নিয়ে। জর্জ আর্কাদিও অ্যাসপিরিনটাকে গিলতে তার বোতল থেকে পয়লা 1 ঢোক বিয়ার খেল। যদিও সেই পয়লা ঢোকটি ছিল অরুচিতে ভরা, তথাপিও তার পাকস্থলী ওটাকে বেশ সহজেই মানিয়ে নেয়। এজন্য সে নিজেকে বোধ করে ক্রমশ নতুন, যার কোনোই অতীত নেই।
ওটায় কি বলেছে? ভালো, লোকটি বলতে থাকলো। এ বছরে যে ভ্রমণে সে বেরিয়েছিল, যদিও যাবার আগে বলেছিল তার মাড়িতে নকল দাঁতের শাড়ি লাগানোর জন্য যাচ্ছে, কিন্তু সে যে আদতে গিয়েছিল তার অবৈধ গর্ভপাত করবার জন্য, সেটাই। ল্যাম্পুন সেঁটে দেওয়ার জন্য ওদের তেমন কোনো কাঠখড় পোহাতে হয়নি। আর্কাদিও বলল, এখন সবাই সেটা বলাবলি করছে। জ্বলন্ত সূর্যটি তার চোখের উপরে গনগন শুরু করলে সে স্নোকার রুম থেকে বেরিয়ে আসে। তবে সে তখন আর সকালে সেই বিভ্রান্তিকর বমি বমি ভাবটাকে অনুভব করছিল না। সে সেখান থেকে কোর্ট বিল্ডিংয়ে উপস্থিত হলে সেখানকার এক চামড়াসার বুড়ো, যে তার অধস্তন কর্মচারী, সে একটি মুরগির পালক উপড়াচ্ছিল। সে চশমার ফ্রেমের উপর দিয়ে দেখতে পেয়ে অবিশ্বাসের এক দৃষ্টিতে তাকে অভ্যর্থনা জানালো। এই অলৌকিক ঘটনার প্রেক্ষিতে আমরা এখন কি করতে পারি? এই হযবরল অবস্থাটিকেই সুশৃঙ্খলভাবে গুছিয়ে নেয়া, জর্জ বলল। কর্মচারীটি তার চপ্পল জোড়া ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে বেরিয়ে গিয়ে বারান্দায় ঢুকল আর হাত বাড়িয়ে দেয়ালের উপর দিয়ে আধা সাফের মুরগিটি পাচার করে দিল হোটেলের বাবুর্চির কাছে। জর্জ আর্কাদিও 11 মাস পরে তার পদের দায়িত্ব গ্রহণ করে প্রথমবারের মতন নিজেকে তার ডেস্কে বসালো। অফিসটাকে একটি কাঠের রেলিং দিয়ে ছোট ছোট দুটি পৃথক বিভাগে ভাগ করা হয়েছিল। বাইরের অংশে একটি পাটাতন আছে, ওটাও কাঠের। সেটা রয়েছে হাতে নিক্তি ধরা আর চোখ বাঁধা একজন মহিলা বিচারপতির ছবির নিচে। ভেতরটায় পুরনো দুটি ডেস্ক এমনভাবে বসানো যেন একে অপরকে মুখোমুখি রুখে দিচ্ছে। তার এক তাকে রয়েছে কিছু ধুলোমলিন বইপত্র আর একটি টাইপরাইটার। জর্জ আর্কাদিওর ডেস্কটার মাথার ওপরের দেয়ালে ঝুলে আছে তামায় নির্মিত একটা ক্রুশবিদ্ধ যিশু। বিপরীত দেয়ালে একটি ফ্রেমে বাঁধানো লিথোগ্রামের ছবি। সহাস্য মোটাসোটা একটি টেকো মাথার লোক। তার বুকটাকে আড়াআড়িভাবে ক্রস করেছে রাষ্ট্রপতির উর্দি কাপড়ের ফালি, আর তার নিচে আছে গিল্টি করা অভিলিখন, পিস অ্যান্ড জাস্টিস। আর এর সব কিছুর মধ্যে কেবল অফিসের ভেতরে লিথোগ্রাফটাই ছিল একমাত্র নতুন জিনিস। কর্মচারী লোকটি একটা রুমাল দিয়ে তার নাক মুখে জড়িয়ে নিয়ে একটা ডাস্টারের সাহায্যে ডেস্কগুলো পরিষ্কার করতে করতে বলল, যদি আপনি আপনার নাকটাকে ঢেকে না রাখেন তাহলে কাশির এক বেমক্কা দমকে আক্রান্ত হবেন। সে বলল বটে, কিন্তু তার উপদেশ বাক্যটি গৃহীত হল না। জর্জ আর্কাদিও সুইভার চেয়ারটার স্প্রিংটা পরীক্ষা করাবার জন্য হেলান দিয়ে পা দুটো ছড়িয়ে দিল শোয়ার মতো করে। এটা উল্টে যাবে না তো? সে জিজ্ঞেস করল। না। কর্মচারীটি তার মাথা ঝাঁকালো। ওরা যখন জর্জ ভিটেলাকে খুন করে তখন স্প্রিংটা ভেঙে গিয়েছিল, তবে সেটা এখন ঠিক করা হয়েছে। সে রুমালটা না খুলে এক নাগারে বলেই চলল, মেয়র নিজেই নির্দেশ দিয়েছিল ওটা সেরে দিতে, যখন সরকারটাও বদলালো আর বিশেষত তদন্তকারীদেরও আবার সব দিক থেকে দেখা যেতে শুরু করলো। মেয়র চান অফিসটায় কর্মতৎপরতা, জর্জ বলল। সে মাঝের ড্রয়ারটি খুলে ভেতর থেকে তুলে নিল একগোছা চাবি। তারপর একটির পর একটি ড্রয়ার খুলেই চলল। সবগুলোই ছিল কাগজপত্রে ঠাসা। সে ওগুলো অলসভাবে হাতালো এবং তর্জনীর সাহায্যে উল্টে চলল নিশ্চিত হবার জন্য যে ওখানে তার মনোযোগ আকর্ষণের মতন কিছু নেই। তখনই সে ড্রয়ারগুলো আটকালো। তারপর জিনিসপত্রগুলো টেবিলের ওপর গুছিয়ে রাখতে সে কালির দোয়াত আর লাল নীল কালির আধার সহ একটি করে ঝর্ণা কলম রাখল ওগুলোর রঙের সাথে মিলিয়ে। দোয়াতের কালিটা শুকিয়ে গিয়েছিল। মেয়র আপনাকে পছন্দ করেন, কর্মচারীটি বলল। নিজের চেয়ারখানা দোলাতে দোলাতে জর্জের নিরানন্দ দৃষ্টি পিছু নিল রেলিং পরিষ্কাররত লোকটিকে। কর্মচারীটি এমন নিবিষ্ট মনে তার দিকে তাকায় যেটা কোনো অর্থই নির্দেশ করে না, তবে ওই আলোর নিচে ওই মুহূর্তে যে সে তাকে ভুলেই গেছে এবং তার সেই মতিচ্ছন্ন দশায় তার দিকে অঙ্গুলি তাক করে বলল, আপনি ঠিক এখন যে অবস্থায়, হুবহু একই ভঙ্গিমায় ছিল জর্জ ভিটেলাও যে সময়ে তারা তাকে গুলি করে মারে। জর্জ আর্কাদিও হাত দিয়ে সুস্পষ্টভাবে কপালের দুপাশের শিরা স্পর্শ করল। তার মাথার যন্ত্রণাটা আবার ফিরে আসছিল। আমি ওখানে ছিলাম। টাইপরাইটারটির দিকে অঙ্গুলি নির্দেশ করে কর্মচারীটি বলে চলল। তারপর সে গল্পটি মাঝপথে না থামিয়েই রেলিংটির অপর পারে পৌঁছে
এবং রেলিংয়ের উপর খানিকটা হেলান দিয়ে দাঁড়িয়ে হাতের ডাস্টারটি জর্জ আর্কাদিওর দিকে রাইফেলের মতন তাক করল। তাকে তখন দেখাচ্ছিল কাউবয় সিনেমার এক ডাকাতের মতন। 3 জন পুলিশ এইভাবে দাঁড়িয়েছিল, সে বলল। জর্জ ভিটেলার ঠিক যে মুহূর্তে তাদের দেখার সুযোগ পায় আর তার হাত দুটো উপরে তুলে প্রায় বিড়বিড় করে বলে, আমাকে মেরো না। কিন্তু তার একটু বিরতি না দিয়ে তার চেয়ারটা সটকে গেল একদিকে আর সে চলে গেল অন্যদিকে, সিসায় সিসায় ঝাঁঝরা হয়ে। জর্জ আর্কাদিও তার খুলিটা ঠেসে ধরল তার 2 হাতে। সে অনুভব করল তার ঘিলুটা ধড়াস ধড়াস করে লাফাচ্ছে। কর্মচারীটি তার মুখোশ খুলে ফেলল আর ডাস্টারটা ঝুলিয়ে রাখল দরজার পেছনে। এর অন্যতম কারণ, যখন সে মাতাল হতো সে বলতো ভোটের পবিত্রতার নিশ্চয়তা বিধান করার জন্যই সে এখানে রয়েছে। বলা শেষ করে সে জর্জ আর্কাদিওর দিকে তাকিয়ে সাময়িকভাবে স্থির হয়ে রইল, যেন তার হাত দুটো দিয়ে ডেস্কটাকে ভাঁজ করছে তার পেটের উপর। কোনো সমস্যায় আছেন? কর্মচারীটি শুধালো। জর্জ আর্কাদিও বলল সে সমস্যায় আছে। সে তাকে আগের রাত সম্পর্কে কিছু বলে তাকে স্নোকার রুম থেকে একটি অ্যাসপিরিন ও 2টো ঠান্ডা বিয়ার আনতে বলল। অতঃপর যখন তার প্রথম বিয়ারটি শেষ হলো, ততক্ষণে জর্জ আর্কাদিও বিবেকের মধ্যে খুঁজে পেল না তার অনুশোচনার সামান্যতম কোনো চিহ্ন, যার দরুন সে সত্যিকারে সুখী হয়ে উঠল। কর্মচারীটি তার টাইপরাইটারটির সামনে বসে জিজ্ঞেস করল, আমরা এখন কি করব? কিচ্ছু না, জর্জ বলল। তাহলে আপনি যদি অনুমতি দেন আমি মারিয়ার কাছে যেতে পারি, এমনকি তাকে মুরগির পালক উপড়াতেও সাহায্য করতে পারি। জর্জ এটার বিপক্ষে ছিল। এটা ন্যায় বিচারের জন্য প্রশাসনিক একটি অফিস, মুরগির পালক উপড়ানোর জন্য নয়। বলেই সে তার অধস্তনকে আগাগোড়া পরীক্ষা করল এক করুণার আবহে, আর শেষে যোগ করল, এরপর তুমি অবশ্যই আর ওই বালছাল না পরে বরং জুতো পরে অফিসে আসবে। দুপুর ঘন হয়ে এলে গরম হয়ে উঠল আরও তীব্র, আরও অসহ্য। যখন 12টা বাজল, জর্জ আর্কাদিও ততক্ষণে সাবার করে দিয়েছে 1 ডজন বিয়ার। সে ভাসছিল স্মৃতির জলায় আর কথা বলছিল ভাবনাহীন একটি অতীত সম্পর্কে, এমন এক স্বপ্নাবিষ্ট উদ্বেগের সাথে যেখানে সমুদ্রের লম্বা রোববারগুলোর চির অতৃপ্ত বর্ণসংকর রমণীরা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর্শহাক আর সঙ্গম করে প্রবেশদ্বারের পেছনে। কি জীবনই না ছিল! তার বুড়ো আঙুল আর তর্জনীটা দিয়ে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ভেনাস চিনুক সদৃশ সেক্রেটারির দিকে তুড়ি বাজিয়ে সে বলে। কোনো কথা না বলে সে শুধু শুনছিল আর তার মাথার সাহায্যে তাকে সমর্থন জানাচ্ছিল। জর্জ আর্কাদিওর সে ছিল তার স্মৃতির ভেতরে প্রাণবন্ত চিরকাল, কিন্তু সে ক্রমশ অনুভব করল হতাশায় এক তেতো স্বাদ। যখন একটা বেজে উঠল গির্জার ঘণ্টা ঘরে, তখন সেক্রেটারি তার নিজের অসহিষ্ণুতার লক্ষণ প্রকাশ করল। স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে, সে জানালো। জর্জ আর্কাদিও তাকে উঠবার অনুমতি দিল না। একজন ব্যক্তি সবসময় শহরগুলোর প্রতিভাধর একজন মানুষের সঙ্গে এইভাবে হঠাৎ কোনো সাক্ষাৎ পায় না, সে বলল, আর তার সেক্রেটারি তাকে ধন্যবাদ জ্ঞাপন করল। বহু ব্যবহারে আর পাছার গরমে ঘষায় ক্ষয়ে যাওয়া তার চেয়ারটার পাটাতনে বসার জায়গাটা বদল করে করে। এটা ছিল একটা অন্তহীন শুক্রবার। ছাদের জ্বলন্ত ধাতুপাতের নিচে মানুষ দুটো 8 ঘন্টারও বেশি সময় ধরে খোশ গল্প করল। যখন শহরটা সিদ্ধ হচ্ছিল অতি তাপপীড়িত দুপুরের ভাত ঘুমের উত্তপ্ত হাঁড়িতে, চরম পরিশ্রান্তির শেষ প্রান্তে সেক্রেটারি তখন ল্যাম্পুনের বিষয়টি ওঠালে জর্জ আর্কাদিও তার কাঁধ দুটো ঝাঁকিয়ে শ্রাগ প্রকাশ করল। তুমিও ওই বালছালের পিছু পিছু ছুটলে? সে প্রথমবারের মতন অন্তরঙ্গভাবে বলল। ক্ষুধায় দুর্বল হয়ে আর গরমে দমবন্ধ অবস্থায় সেক্রেটারির খোশ গল্প চালিয়ে যাবার কোনো ইচ্ছাই ছিল না, তথাপিও সে ল্যাম্পুনের বিষয়টাকে গুরুত্বহীন মানতে পারল না। ইতিমধ্যেই আমাদের প্রথম মৃত্যুটি ঘটে গিয়েছে, সে বলল। আর যদি পরবর্তীতে বিষয়গুলি এভাবেই ঘটতে থাকে তাহলে আমরা অবশ্যই একটি খারাপ সময়ের মধ্যে প্রবেশ করেছি। এবং এই প্রসঙ্গে সে এমন একটি শহরের গল্প জুড়ে দিল যেটা শুধু ল্যাম্পুনের কারণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল মাত্র 1 সপ্তাহের মধ্যে। সেখানকার অধিবাসীরা ব্যাপারটাকে শেষ পর্যন্ত শেষ করেছিল একে অপরকে খুন করে, আর বেঁচে যাওয়া জীবিতরা সেসব মৃতদেহের হাড়গোড় খুঁড়ে উপরে তুলেছিল
পুনরায় এত দূরে কবর দিতে, যেখান থেকে তাদের ভূতগুলো আর কখনো ফিরে আসতে না পারে। মজার এক অভিব্যক্তিতে জর্জ আর্কাদিও তার কথাগুলো শুনল। ধীরে ধীরে তার জামার বোতাম খুলতে খুলতে, যখন অন্য কথায় আলোচনাগুলো চলছিল। তারপর তার সেক্রেটারিকে সে অলঙ্কৃত করল একজন লোমহর্ষক গল্পের ভক্ত হিসাবে। গোয়েন্দা কাহিনীর বইয়ে এটা সাধারণ একটি মামলা, বলল সে। অথস্থান তার মাথাটা নাড়াল। জর্জ আর্কাদিও বলল, কিভাবে সে বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠনে যোগ দিয়ে, যেটা ছিল পুলিশের বিভ্রান্তিগুলো সমাধানের জন্য নিয়োজিত। তার প্রত্যেক সদস্য একটি করে রহস্য উপন্যাস পড়বে পূর্বস্থিত ক্লু পর্যন্ত, এবং তারা শনিবারগুলোয় একত্রিত হবে তার বিভ্রান্তির জট খোলার জন্য। একবারও আমি ব্যর্থ হইনি, সে বলল। আর অবশ্যই আমি ক্লাসিক ওই সমস্ত উপন্যাসের জ্ঞান দ্বারা সবসময় সম্ভবপর করে তুলেছি, যেটা ছিল জীবনের একটি যুক্তিকে ফাঁস করে দেওয়ার মতন, অর্থাৎ যেটা যে কোনো রহস্যকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে সক্ষম করা। সে উপস্থিত করল একটি বিভ্রান্তি। একটি লোক একটি হোটেলে রাত 10টায় রেজিস্টারে নাম নিবন্ধন করে তার রুমে যায়। তারপর পরদিন সকালে যে ওয়েটার তার জন্য কফি নিয়ে যায়, সে তাকে মৃত দেখতে পায়, এবং সে ততক্ষণে তার বিছানাতেই পচে উঠেছে। কিন্তু পরবর্তীতে ময়নাতদন্তে দেখা যায়, সে লোকটি পৌঁছেছিল যে রাতে, সে মারা গিয়েছিল অন্তত তার থেকে 1 সপ্তাহ আগে। সেক্রেটারি উঠে বসে তার হাড়গোড়ের জোড়াগুলোয় এক ব্যাপক মটমট শব্দ সমেত, তার মানে যখন সে হোটেলে গিয়েছিল সে তখনই ছিল 7 দিনের মরা এক লোক। গল্পটা লেখা হয়েছিল 12 বছর আগে, জর্জ আর্কাদিও বলল তার বাগড়া উপেক্ষা করে। ক্লুটা হেরাক্লিটাস দিয়েছিলেন খ্রিস্টের জন্মের 5 শতাব্দী আগে। সে প্রস্তুতি নিল রহস্যটি উন্মোচন করার, কিন্তু সেক্রেটারির ধৈর্যচ্যুতি ঘটল। অসম্ভব। দুনিয়াটা তখন থেকে দুনিয়াই রয়ে গেছে, আর কেউ কি খুঁজে বের করতে পেরেছে কে ল্যাম্পুনগুলো টাঙাচ্ছে? সে ঘোষণা করল টান টান উত্তেজনায় আক্রমণাত্মকভাবে। জর্জ তাকে গভীরভাবে নিরীক্ষণ করল, চোখ দুটো ঈষৎ নাচিয়ে। আমি বাজি ধরছি তুমি তাকে আবিষ্কার করতে পারবে, সে বলল। আমি আপনার বাজি গ্রহণ করলাম। রেবেকা অ্যাসিস রাস্তার উল্টো পাশের বাড়িতে তার উত্তপ্ত শোবার ঘরে শ্বাসরোধ হয়ে হাঁসফাঁস করছিল। তার মাথাটা ডুবেছিল নরম বালিশে। এই নিদারুণ সিয়েস্তায় সে ঘুমোবার চেষ্টা করছিল। ঘর ভর্তি তামাক পোড়া ধোঁয়া, আর তার উদগ্র কটু গন্ধে তার কপালের শিরা দপদপ যন্ত্রণা হচ্ছিল। রবার্তো, সে স্বামীকে সম্বোধন করে বলে, তুমি যদি জানালাটা না খোলো তবে আমরা নিশ্চিত গরমে মারা যাচ্ছি। রবার্তো যে মুহূর্তে জানালাটা খুলল, জর্জ আর্কাদিও তখন তার অফিস ত্যাগ করছিল। ঘুমোবার চেষ্টা করো, সে অনুনয় করল প্রাণোচ্ছল নারীটিকে, যে শুয়েছিল মিহি নাইলনের এক রাত পোশাকের ভেতরে পুরোপুরি ন্যাংটো হয়ে, নকশির ফুলতোলা গোলাপি চাঁদোয়ার তলে চাঁদ হাত দুটো বাইরে রেখে। আমি কথা দিচ্ছি আমি আবার আর কোনো কিছুই মনে করব না। সে একটি দীর্ঘশ্বাস বের করে দিল। রবার্তো অ্যাসিস, সেই প্রত্যুষে ল্যাম্পুনের লেখককে ধরবার মুহূর্ত থেকে সে যে রাতটি কাটিয়েছিল শোবার ঘরে হেঁটে হেঁটে, ঘুমোতে না পারায় আর একটির পর আরেকটি সিগারেট টেনে টেনে সে তার বাড়ির সামনে কাগজের খসখস শব্দ শুনেছিল। এমনকি সেটাকে দেয়ালে সেঁটে দিয়ে হাত দিয়ে সমান করার খসখস আওয়াজটা শুনেছিল। কিন্তু ওটাকে সে উপলব্ধি করতে পারে প্রত্যাশার চাইতে অনেক দেরিতে। ততক্ষণে ল্যাম্পুন সেটে দেয়া হয়েছিল, আর যখন সে জানালাটা খোলে তখন স্কোয়ার ছিল জনমানব শূন্য। সেই মুহূর্ত থেকে 2টো পর্যন্ত সে স্ত্রীকে প্রতিজ্ঞা করিয়েছে যে সে পুনরায় যেন ল্যাম্পুনের কথা মনে না করে। পক্ষান্তরে তার স্ত্রী তাকে শান্ত করবার এবং বোঝাবার যাবতীয় কায়দা কৌশল ব্যবহার করে ফেলেছিল। এমনকি শেষ পর্যন্ত সে মরিয়া হয়ে এও প্রস্তাব করে তার সতী সাবিত্রীর চূড়ান্ত প্রমাণের জন্য সে ফাদার আনহেলের কাছে পাপ স্বীকারের জন্য গিয়ে জোরে জোরে তার কথাগুলো বলবে, এবং সেটা তার উপস্থিতিতে। সেই অবমাননার জন্য ঠিক এই শান্তির উপহারটি যথেষ্ট হয়েছিল। রবার্তো তার কিংকর্তব্য বিমূঢ় চরম অবস্থার কারণে কোনো সাহসই পায় না তার না পরবর্তী পদক্ষেপ নিতে, বরং সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এটা সবসময়ই ভালো সমস্যাগুলো খোলাখুলি আলাপ করা, রেবেকা তার চোখ দুটো না খুলেই বলল। সেটা হয়ে উঠতে পারে আরও একটা বড় ধরনের বিপর্যয়, কারণ যদি তুমি সবকিছু তোমার ভেতরেই চেপে রাখতে। রবার্তো দরজাটা টেনে আটকে দিয়ে বাইরে বেরোল।
ছায়া ঢাকা প্রশস্ত বাড়িটায় দরজা জানালা পুরোপুরি বন্ধ করা। সে উপলব্ধি করল তার মায়ের ইলেকট্রিক ফ্যানের গুঞ্জন। তিনি তার সিয়েস্তায় ঘুমোচ্ছিলেন পাশের একটি বাড়িতে। রবার্তো নিজেই এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে এক গ্লাস লেমনের ঢালল কৃষ্ণাঙ্গ রাঁধুনির তন্দ্রালু দৃষ্টির ভেতরে। তার ব্যক্তিগত ঘুম ঘুম শীতলতার আশ্রয় থেকে রমণীটি জানতে চাইল সে আরও অন্য কিছু খেতে চায় কিনা। সে পাত্রের ঢাকনা ওঠালো। একটা আস্ত সামুদ্রিক কচ্ছপ ভাসছিল তার সাঁতার কাটার পাখনা দুটোয় ভর দিয়ে ফুটন্ত পানিতে। ভেতরে ভেতরে সে কেঁপে উঠল এই ভেবে যে প্রাণীটিকে জীবন্ত নিক্ষেপ করা হয়েছিল পাত্রে, আর ওটার হৃৎপিণ্ড ততক্ষণ পর্যন্ত ধকধক করতেই থাকবে যখন সে ওটাকে 4 টুকরো করে বয়ে নিয়ে যাবে তাদের খাবার টেবিলে। আমি ক্ষুধার্ত নই, রবার্তো বলল। পাত্রটি ঢেকে দিয়ে সে ফেরার পথে দরজার কাছে থেকে যোগ করল, তাছাড়া গৃহকর্ত্রীও কিছু খাবে না। সারাদিনই তার মাথা ব্যথা ছিল। দুটো বাড়ি সবুজ পাথরের আস্তরণ দেয়া একটি বারান্দার দ্বারা সংযুক্ত। সেখান থেকে যে কেউই দেখতে পারে 51বর্তী উঠোনের পেছন দিকে মুরগির খাঁচার তারের জালি, আর বারান্দায় যে অংশটি তার মায়ের বাড়ির অধিকারে রয়েছে সেই ঝুল বারান্দা থেকে ঝুলে আছে কয়েকটি পাখির খাঁচা আর কিছু ফুলের টব, যাতে রয়েছে গাঢ় রঙের সব ফুল। রবার্তোর 11 বছরের মেয়েটি তার হাতলওয়ালা ইজি চেয়ারে থেকে সবেমাত্র সিয়েস্তা ত্যাগ করেছিল। সে তাকে সম্ভাষণ জানায় ঘুম ভাঙা এক মৃদু ঘরঘর কণ্ঠস্বরে। তার গালে তখনও স্পষ্টভাবে জেগেছিল লিনেন কাপড়ের দাগ। এটা 3 বার হলো। সে খুব নিচু গলায় তাকে শুধরে দিল, আর শেষে বিষাদ এক কণ্ঠস্বরে যোগ করল, নিজের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো। আমি একটা কাঁচের বেড়ালের স্বপ্ন দেখেছি, মেয়েটি বলল। রবার্তোর কাঁপুনিটি প্রকাশ হয়ে পড়ল। ওটা কেমন ছিল? পুরোটাই কাঁচের, মেয়েটি বলল, তার হাত দিয়ে স্বপ্নের প্রাণীটির আকৃতি দেবার চেষ্টা করতে করতে। কাঁচের পাখির মতন, কিন্তু বেড়াল। রবার্তো নিজেকে হারিয়ে যেতে দেখল পূর্ণ সূর্যালোকের ভেতরে বিস্ময়কর এক শহরে। ওটা ভুলে যাও, সে বিড়বিড় করল। ওটার মতনই দেখতে বটে, তবে তেমন অশুভ কিছু নয়। সেই মুহূর্তে রবার্তো তার মায়ের শোবার ঘরের দরজায় দেখতে পেল তার মাকে, আর সে যেন উদ্ধার পেল বলে অনুভব করল। তোমাকে আগের চেয়ে ভালো বলে মনে হচ্ছে, রবার্তো দাবি করল। বিধবা অ্যাসিস ফিরে এলেন তেতো এক অভিব্যক্তিতে। প্রতিদিনই আমি উত্তরোত্তর ভালোই হচ্ছি, যেন আমি ভোট দিতে পারি। বিধবা অসন্তোষ প্রকাশ করলেন প্রয়োজনের চেয়ে অধিক ইস্পাত রঙা চুলগুলোয় একটা খোপা বাঁধতে বাঁধতে। তারপর তিনি বারান্দায় নেমে এলেন পাখির খাঁচার পানি বদলাতে। রবার্তো অ্যাসিস ইজি চেয়ারের ওপরে ভেঙে পড়ল একটু আগে, যেখানে তার মেয়ে ঘুমোনো শেষ করেছিল। ঘাড়ের পেছনে হাত রেখে সে অনুসরণ করল তার শুকিয়ে যাওয়া চোখজোড়া দিয়ে কালো পোশাকের মধ্যে অস্থিসার মহিলাটিকে, যিনি নিচু স্বরে পাখিদের সঙ্গে বাতচিত করছিলেন। তারা পাখা ঝাপটালো পরিষ্কার পানিতে। মহিলাটির মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিল আনন্দের ডানা ঝাপটানিতে। যখন তিনি খাঁচাগুলিতে পানি দেওয়া শেষ করেছিলেন, বিধবা অ্যাসিস অস্থির এক অলৌকিক আভায় জড়িয়ে ফেললেন তার ছেলেকে। বনে তোমাকে অনেক কিছুই করার ছিল, তিনি বললেন। আমি যাইনি, সে বলল। এখানেও আমার কিছু করবার ছিল। তুমি সোমবার থেকে এখন পর্যন্ত একবারও সেখানে যাওনি। রবার্তো তার চোখ জোড়া দিয়ে সম্মতি জানালো। একটি কৃষ্ণাঙ্গ চাকর খালি পায়ে মেয়েটি সহ রুমটা অতিক্রম করল তাকে স্কুলে নেবার জন্য। বিধবা অ্যাসিস বারান্দাতেই দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না তারা চলে গেল। তারপর তিনি তার ছেলেকে ইশারা করলেন এবং সে তাকে অনুসরণ করে প্রবেশ করল প্রশস্ত শোবার ঘরে, যেখানে ফ্যানটা গুঞ্জন করছিল। তিনি বসে পড়লেন একটা জীর্ণ স্বরের তৈরি দোল চেয়ারের ভেতরে, ফ্যানের চরম দীর্ঘ একঘেয়ে আর ক্লান্তিকর হাওয়ার নিচে। চুনকাম করা দেয়ালগুলো ঝুলিয়ে রেখেছে তামার ফ্রেমের ভেতরে প্রাগৈতিহাসিক শিশুদের ছবিগুলো। রবার্তো অ্যাসিস সোজা লম্বা হয়ে শুয়ে পড়ল জাঁকালো রাজকীয় বিছানার উপরে, হাত জিরজিরে আর অপ্রীতিকর হাস্যরসের ভেতরে। ছবিগুলোর মধ্যে কিছু শিশু রয়েছে তার নিজের বাবা সহ, যিনি গত ডিসেম্বরে মারা গেছেন। তোমাকে নিয়ে এসব কি হচ্ছে? বিধবা জিজ্ঞেস করলেন। তুমিও কি বিশ্বাস করো লোকজন যা বলছে? সেও উল্টো জিজ্ঞেস করল। আমার এই বয়সে এলে তুমি সবকিছুই বিশ্বাস করতে বাধ্য হবে, বিধবা উত্তর দিলেন এবং নিতান্তই এক সাদামাটা অনাগ্রহে জানতে চাইলেন, তারা কি বলছে? ওই রেবেকা ইজাবেল, নাকি আমার সন্তান নয়? বিধবা তার চেয়ারে ধীরে ধীরে দোল খেতে শুরু করলেন।
মেয়েটি অ্যাসিসের নাক পেয়েছে, তিনি বললেন। অতঃপর এক মুহূর্ত ভাববার পরে হতবিহ্বল হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে সব বলে? রবার্তো অ্যাসিস দাঁত দিয়ে তার নখ খুঁটছিল। ওরা একটি ল্যাম্পুন টাঙিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে বিধবা বুঝতে পারলেন যে তার ছেলের চোখের নিচে কালো কালিমা তার দীর্ঘ অনিদ্রার কারণে নয়, ল্যাম্পুন জনগণ নয়, তিনি ঘোষণা করলেন। কিন্তু ওটা একমাত্র তাই বলে, ইতিমধ্যেই লোকজন যা বলাবলি করেছে, বলল রবার্তো অ্যাসিস, যদিও জনৈক ব্যক্তিকে জানে না। বিধবা যদিও সবকিছু জানতেন যে তার পরিবার সম্পর্কে শহরটা বহু বছর ধরেই নানা কিছু বলে আসছে। তার এরকম একটি বাড়ির ভেতরে চাকর বাকর ভর্তি, ধর্মসন্তান সন্ততি আর সব বয়সের প্রতিপাল্য রয়েছে যেখানে, সে কারণে সেখানে রাস্তার গুজবগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে শোবার ঘরের ভেতরে নিজেকে তালাবদ্ধ করে রাখাটা ছিল খুবই অসম্ভব। সবকিছুই সেখানে পৌঁছাত। উদ্যমী অ্যাসিসেরা যারা ছিল এই শহরটার গোড়াপত্তনকারী, তারা তখন তেমন কিছুই ছিল না, বরং তারা ছিল শুয়োরের রাখাল, আর তাদের পরচর্চার রটনার রক্ত খাওয়াটাকে মনে হতো অমৃত। তারা যা বলে তার সবকিছু সত্যি নয়, তিনি বললেন। যদি কেউ জেনেও থাকত, প্রত্যেকেই জানত যে রোজারিও মন্টেরো পাস্তের সঙ্গে বিছানায় যাচ্ছিল, রবার্তো বলল, আর তার শেষ গানটি ছিল তাকেই উৎসর্গ করে। সবাই তাই বলতো, কিন্তু কেউই নিশ্চিত করে কিছুই জানত না, বিধবা জবাবে বললেন। পক্ষান্তরে এখন এটাকেও ভেবে দেখা উচিত যে আদতে গানটা ছিল মার্গারেট রামিরেজের জন্য। তারা বিয়ে করতে যাচ্ছিল এবং একমাত্র তারা এবং পাস্তের মা ব্যাপারটাকে জানতেন। সেজন্য তারা এটা ভালো করত যদি তারা ঈর্ষাকাতর না হয়ে এবং কোনো সতর্ক পাহারার ব্যবস্থা না করত। অথচ ওটাই এখন একমাত্র সেই খারাপ ব্যাপার যাকে সবসময় গোপন রাখার রেওয়াজ হয়ে উঠেছে এই শহরে। সহসা এক নাটকীয় হাসি খুশিতে ভরে উঠে রবার্তো অ্যাসিস তার মায়ের দিকে তাকালো। আজ সকালে এমন একটি মুহূর্ত এসেছিল যখন আমি ভাবতে বাধ্য হচ্ছিলাম যে আমি সত্যিই মারা যাচ্ছি, সে বলল। তবে বিধবাকে মনে হলো না তিনি তাতে বিচলিত। অ্যাসিসেরা ঈর্ষাকাতর, তিনি বললেন, আর সেটাই হয়েছে এই বাড়ির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। তারা উভয়ই তলিয়ে গেল এক অনুপম নীরবতার মধ্যে দীর্ঘক্ষণ। প্রায় 4টে বেজে গিয়েছিল, পাশাপাশি গরমটাও কমে যেতে শুরু করেছিল। যখন রবার্তো অ্যাসিস ফ্যানটা বন্ধ করল, তখন সমস্ত বাড়িটা জেগে উঠল মেয়েলি কণ্ঠস্বরে আর পাখির কলতানে। রাতে টেবিলের ওপরে থাকা শিশিটা দাও, বিধবা বললেন। অতঃপর সেখান থেকে তিনি ধূসর আর তেমন গোলাকার এক নকল মুক্তোর মতন দুটো বড়ি বার করে নিলেন। তারপর শিশিটি তার ছেলেকে ফেরত দিয়ে বললেন, এ দুটো খেয়ে নাও, ওরা তোমাকে ঘুম পাড়িয়ে দেবে। রবার্তো বড়ি দুটো খেলো গ্লাসে রেখে দেয়া তার মায়ের পানিটুকু দিয়ে। তারপর তার মাথাটাকে বিশ্রাম দিল বালিশের উপরে। বিধবা একটি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বজায় রাখলেন বিষাদক্লিষ্ট একটি নীরবতা এবং ভেবে চলেন পুরো শহরটি সম্পর্কে আর তার আধা ডজন পরিবার সম্পর্কে, যারা তার সামাজিক মর্যাদা শ্রেণীতে। তারপর তিনি গতানুগতিক এড়িয়ে যথাযথ এক সাধারণ সিদ্ধান্তে পৌঁছাতে পেরে মুখ খুললেন। এই শহরটা, এটাই সবচেয়ে জঘন্য ব্যাপার যে মহিলাদের তখন একা একা বাসায় থাকতে হয় যখন তাদের পুরুষেরা বনে যায়। রবার্তো অ্যাসিস ঘুমের কাছে হার মানল। বিধবা গম্ভীর এক চিন্তাচ্ছন্ন মনোযোগে লক্ষ্য করলেন তার না কামানো চিবুক, দীর্ঘ প্রলম্বিত নাক, আর ভাবলেন তার মৃত স্বামী আদালবার্তো অ্যাসিস সম্পর্কে। তারও ছিল হতাশার ব্যক্তিগত অভিজ্ঞতা। সে ছিল দানবীয় আকৃতির এমন এক কাঠুরি যে তার সমগ্র জীবনে মাত্র 15 মিনিটের জন্য পড়েছিল সেলুলয়েডের গলবন্ধনে, যেন তারা ফরাসিদের উদ্ভাবিত দাগেরো টাইপের সামনে দাঁড়াতে পারে। আর সেই ছবিটাই তাকে আজও জ্যান্ত করে রেখেছে খাবার টেবিলের ওপরে। তার সম্পর্কে এই কাহিনীটাও জুড়ে আছে যে ওই একই শোবার ঘরে সেও একজন লোককে খুন করেছিল, যাকে সে দেখেছিল তার বউয়ের সঙ্গে ঘুমাতে। তারপর তাকে গোপনে কবর দিয়েছিল আঙ্গিনার মধ্যে। কিন্তু আসল সত্যটি ছিল অন্যরকম। আদালবার্তো অ্যাসিস শটগানের প্রচণ্ড বিস্ফোরণে মেরে ফেলেছিল একটি বাঁদরকে, যেটাকে সে পাকড়াও করেছিল তার শোবার ঘরের কড়িকাঠে বসে আত্মসুখে উন্মত্ত অবস্থায়। আর প্রাণীটা ওই কাজটি করে চলেছিল তার বউয়ের ওপর চোখ দুটি নিবদ্ধ করে, যখন সে কাপড় পাল্টাচ্ছিল। কিন্তু আদালবার্তো অ্যাসিস মারা গিয়েছিল ওই ঘটনারও 40 বছর পরে,
লৌকিক সেই উপাখ্যানটি সংশোধনে ব্যর্থ হয়ে। ফাদার আনহেল উঠে গেলেন খাড়া সিঁড়ি বেয়ে খোলামেলা এক পদক্ষেপে। দোতলায় করিডোরের শেষ প্রান্তে দেয়ালের আংটায় ঝুলছিল একটা রাইফেল ও কতগুলো কার্তুজ বেল্ট। একজন পুলিশ তার ক্যাম্প খাটে শুয়ে শুয়ে অধীর মনোযোগের সাথে তার অধ্যয়ন চালিয়ে যাচ্ছিল, আর তার সেই পঠনে সে এতই নিবিষ্ট ছিল যে খেয়ালই করতে পারেনি পুরোহিতের উপস্থিতি, যতক্ষণ না তিনি স্বয়ং নিজে তাকে সম্ভাষণ জানালেন। তার গলার আওয়াজ পেয়ে পুলিশটি তড়াক করে উঠে বসল তার ক্যাম্প খাটে এবং হাতের পত্রিকাটি মুহূর্তে জড়িয়ে ফেলল। তুমি কি পড়ছিলে? ফাদার আনহেল জিজ্ঞেস করলেন। পুলিশটি তাকে পত্রিকাটি দেখালো। টেরি অ্যান্ড দ্য পাইরেটস। পুরোহিত তার যাজকীয় দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন। করিডোরের উপরে ঘেঁষাঘেঁষি করে থাকা মোটা লোহার গারদসহ 3টি কংক্রিটে জানালাবিহীন সেল। মাঝের সেলটিতে আরেকজন পুলিশ ঘুমাচ্ছিল, তার হাফ প্যান্টের ভেতরে, একটি দোল বিছানায় হাত পা ছাড়িয়ে। অন্যগুলি খালি। ফাদার আনহেল সিজার মন্টেরো সম্পর্কে জানতে চাইলেন। ও ওখানে। পুলিশটি একটি বন্ধ দরজার দিকে মাথা নেড়ে বলল, কমান্ড্যান্টের রুমে। আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? সেটা অন্যায্য, পুলিশটি বলল। ফাদার আনহেল পীড়াপিড়ি করলেন না। তিনি জানতে চাইলেন বন্দি ভালো ছিলেন কিনা। পুলিশটি উত্তর দিল যে তাকে ব্যারাকের সবচেয়ে ভালো রুমটি দেয়া হয়েছে, সুন্দর আলো আর সাপ্লাইয়ের পানি সহ। কিন্তু সে 24 ঘন্টা না খেয়ে পার করেছে। হোটেলের যে খাবার তার জন্য সরবরাহের নির্দেশ দিয়েছিলেন মেয়র, সে সেটা খেতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের উচিত ছিল বাসা থেকে তাকে খাবার এনে দেয়া, পুরোহিত বললেন। সে চায় না কেউ তার স্ত্রীকে বিরক্ত করুক। যেন তার নিজের সঙ্গে কথা বলছেন পুরোহিত এমন বিড়বিড় করে বললেন, আর এই সমস্ত বিষয় নিয়েই আমি মেয়রের সঙ্গে কথা বলবো। তিনি চলতে শুরু করলেন করিডোরের শেষ প্রান্তের দিকে, যেখানে মেয়র তৈরি করেছিলেন তার বর্ম আচ্ছাদিত অফিস। কিন্তু তিনি ওখানে নেই, পুলিশটি বলল। তিনি দাঁতের ব্যথা নিয়ে 2 দিন ধরে বাড়িতেই আছেন। ফাদার আনহেল তার সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি ধরাশায়ী হয়েছিলেন তার দোল বিছানার ভেতরে। পাশের একটি চেয়ারের উপরে ছিল 1 জার লবণ পানি, 1 প্যাকেট পেইন কিলার এবং কার্তুজ বেল্ট সহ তার রিভলভারটি। গালটা এখনো ফুলে রয়েছে মেয়রের। ফাদার আনহেল দোল বিছানা অতিক্রম করে একটা চেয়ার আনলেন। ওটা কি টেনে তোলা হয়েছে? তিনি বললেন। মেয়র মুখ ভর্তি লবণ পানির থুথু সহ কুলি ফেললেন একটা গামলায়। এটা বলা সহজ, তিনি বললেন। তখনও তার মাথাটা গামলার ওপরে হেলে আছে। ফাদার আনহেল বুঝতে পারলেন। তিনি খুব নিচু স্বরে বললেন, যদি আপনি আমাকে অধিকার দেন, আমি তাহলে দন্ত চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারি। তিনি গভীর একটি শ্বাস নিলেন আর সাহস করে যোগ করলেন, তিনি অবশ্যই একজন বুঝদার ব্যক্তি। খচ্চরের মতন, মেয়র শুধরে দিলেন। আপনাদের উচিত ছিল তাকে বুলেটে বুলেটে ছ্যাদা করা। তারপর আমরা ফিরে যেতাম সেখানে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। ফাদার আনহেল তার চোখ জোড়া দিয়ে অনুসরণ করলেন বাস স্ট্যান্ড পর্যন্ত। মেয়র ট্যাপটা খুলে ঠান্ডা পানির ধারার নিচে তার ফুলে ওঠা গালটা রাখলেন এবং পরমানন্দের এক অভিব্যক্তিতে ক্ষণকালের জন্য ওটা ধরেই রইলেন। এরপর তিনি একটা অ্যানালজেসিক ট্যাবলেট চাবালেন আর ছিপি থেকে খানিকটা পানি ধরলেন হাতের আজলায় এবং সেটা তার মুখের ভেতরে ছুঁড়ে মারলেন। গুরুদায়িত্বের সাথে, পুরোহিত তার আত্মবিশ্বাসে বলিয়েন হয়ে আর তার জোরের সঙ্গে সঙ্গতি রেখে বললেন, আমি দন্ত চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারি। মেয়র অসহিষ্ণুতার সঙ্গে এক করুণ ভঙ্গি করলেন। ফাদার, আপনার যা ইচ্ছা করুন, বলে তিনি দোল খাটিয়ে চিত হয়ে শুয়ে পড়লেন, তার চোখ দুটো বন্ধ করে আর হাত দুটো ভাঁজ করে তার ঘাড়ের নিচে রেখে তিনি শ্বাস প্রশ্বাস নিতে থাকলেন ভয়ানক রোষের এক বিরতিহীন ছন্দের সাথে। ব্যথাটা ক্রমশ পিছু হটতে শুরু করেছে। ফলত তিনি যখন পুনরায় তার চোখ দুটো খুললেন, তখনও ফাদার আনহেল তার দিকে তাকিয়ে নিশ্চুপ বসেছিলেন, তার দোল খাটিয়ার একপাশে। আপনি আমার কাছে কি জন্য এসেছিলেন? মেয়র জিজ্ঞেস করলেন। সিজার মন্টেরোর জন্য। পুরোহিত কোনো রকম আনুষ্ঠানিক প্রস্তাবনা ছাড়াই বললেন, লোকটার পাপ স্বীকার করা জরুরি। সে যোগাযোগের ঊর্ধ্বে, মেয়র বললেন।
আগামীকাল প্রাথমিক শুনানির পরে বরং আপনি তাকে পাপ স্বীকার করার একটা সুযোগ দিতে পারেন। সে সোমবারে হাজত থেকে বিদায় নেবে। সে ইতিমধ্যেই ৪৮ ঘন্টা হাজত খেটেছে, পুরোহিত বললেন। আর আমি এই দাঁত নিয়ে ২ সপ্তাহ যাবৎ আছি, বললেন মেয়র। ঘরের অন্ধকারে মশাগুলো ভনভন করা শুরু করল। ফাদার আনহেল জানলার বাইরে তাকালেন। দেখতে পেলেন প্রগাঢ় এক গোলাপি খণ্ডের মেঘ নদীর উপরে ভেসে বেড়াচ্ছে। খাবার সমস্যার বিষয়টা কি? তিনি জিজ্ঞেস করলেন। মেয়র তার দোলখাটিয়া ছেড়ে উঠে পড়লেন ঝুল বারান্দার দরজাটা বন্ধ করবার জন্য। আমি আমার কর্তব্য পালন করেছি, তিনি বললেন। সে তার স্ত্রীকেও বিরক্ত করতে চায় না, আবার হোটেল থেকে পাঠানো খাবারও খেতে চায় না। কথা শেষ করে তিনি ঘরের চারদিকে কীটনাশক স্প্রে করতে শুরু করলেন। ফাদার আনহেল তার পকেটের ভেতরের রুমালটাকে হাতালেন যাতে করে হাঁচি না হয়, কিন্তু রুমালের পরিবর্তে তিনি আবিষ্কার করলেন কোঁচকানো একটা চিঠি। আহা! বেদনায় তিনি কাতরে উঠে আঙুল দিয়ে চিঠিটাকে মসৃণ করার চেষ্টা করতে থাকলেন। মেয়র তার ধোঁয়ার সাহায্যে মশামুক্ত করার কাজের মাঝপথে বিরতি দিলেন। পুরোহিত তার নাকটা ঢেকে আছেন, কিন্তু সেটা ছিল একটা ব্যর্থ প্রয়াস। ফলত তিনি দুবার হাঁচলেন। হাঁচুন ফাদার, মেয়র বললেন, এবং তিনি গুরুত্বের সাথে মুচকি মুচকি হাসলেন। আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতির ভেতরে বাস করছি। ফাদার আনহেলও হাসলেন, আর ওভাবেই তিনি বন্ধ খামটি দেখিয়ে বললেন, আমি চিঠিটাকে ডাকে পাঠাতে ভুলে গেছি। ততক্ষণে তিনি রুমালটা খুঁজে পেয়েছেন তার হাতের উপরে, আর সেটা দিয়ে তিনি নাকে উপরে হাওয়া করলেন, কীটনাশকের দুর্গন্ধে বিরক্ত হয়ে। তবে তখনও তিনি ভেবেই চলেছেন সিজার মন্টেরোকে। যেন আপনি তাকে রুটি আর পানির উপরই রেখেছিলেন, তিনি বললেন। এটা যদি হয়, সে যা চাইছে তাই, মেয়র বললেন। তাছাড়া আমরা তো তাকে খেতে বাধ্য করতে পারি না। যা আমাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে তা হলো তার বিবেকটি, পুরোহিত বললেন, তার নাক থেকে রুমালটি না সরিয়ে, এবং তিনি তার চোখ জোড়া দিয়ে মেয়রকে ঘরময় অনুসরণ করলেন যতক্ষণ না তিনি শেষ করলেন কীটমুক্তকরণ প্রক্রিয়া। সে বরং আরও বেশি বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে পড়বে মানসিকভাবে যদি সে ভেবে বসে যে সে বিষক্রিয়ায় মরতে যাচ্ছে, তিনি বললেন। মেয়র স্প্রে ক্যানটি মেঝের ওপরে রাখলেন। সে জানে যে প্রত্যেকে পাস্তেরকে পছন্দ করত, তিনি বললেন। সিজার মন্টেরোকেও, পুরোহিত বললেন। তবে ঘটনাক্রমে এই বাস্তবতা যে পাস্তের এখন মৃত। পুরোহিত ধ্যানস্থ হয়ে পড়লেন চিঠিতে। আলো হয়ে আসছিল আরও অস্পষ্ট। বেচারা পাস্তের, তিনি বিড়বিড় করে উচ্চারণ করলেন। তার পাপ স্বীকার করবার সময় ছিল না। মেয়র তার দোলখাটিয়ায় কুপোকাত হবার আগে ঘরের আলো জ্বাললেন। আমি আগামীকাল আরও বেশ ভালো বোধ করব, তিনি বললেন। আপনি তাকে পাপ স্বীকার করাতে পারেন কেবল তার আইনগত ব্যবস্থা গ্রহণের পরে। এটা কি আপনার কাছে ভালো থাকে না? ফাদার আনহেল সম্মত হলেন। এটা শুধু তার বিবেককে শান্ত করার জন্য, তিনি পুনর্ব্যক্ত করলেন। তারপর তিনি উঠে দাঁড়ালেন ভাবগম্ভীর এক গতিময়তায়। অতঃপর মেয়রকে পরামর্শ দিলেন তিনি যেন বেশি বেশি ব্যথানাশক ওষুধ না খান। পক্ষান্তরে মেয়র তাকে প্রত্যুত্তরে মনে করিয়ে দিলেন চিঠির কথাটি ভুলে না যাবার জন্য। এবং আরও কথা আছে ফাদার, মেয়র এও বললেন, যে কোনোভাবে আপনি কথা বলার চেষ্টা করতে পারেন দন্ত উৎপাটনের লোকটার সাথে। তিনি তাকালেন পুরোহিতের দিকে, যিনি সিঁড়ি দিয়ে ততক্ষণে নামতে শুরু করেছেন, এবং মৃদু হেসে যোগ করলেন, এ সব কিছুই শান্তি আর সংহতির স্বার্থে উৎসর্গ। অফিসের দরজায় বসে পোস্টমাস্টার পর্যবেক্ষণ করছিল দিবাসনটি। যখন ফাদার আনহেল তাকে চিঠিটা দিলেন, সেটা নিয়ে সে ভেতরে ঢুকে তার জিভের সাহায্যে 15 সেন্টে একটি ডাক টিকিট ভেজালো, হাওয়াই ডাক আর দালান নির্মাণের সারচার্জের জন্য। তারপর সে ডেস্কের ড্রয়ারের ভেতরে হাতড়াতে থাকল। ততক্ষণে রাস্তার বাতিগুলো জ্বলে উঠলে পুরোহিত তার কাউন্টারের উপরে কয়েকটি কয়েন রাখলেন, এবং কোনো বিদায় সম্ভাষণ না জানিয়েই তিনি চলে এলেন। পোস্টমাস্টার তখন পর্যন্ত ড্রয়ারের ভেতরে তল্লাশি চালাচ্ছিল। এক মুহূর্ত পরে কাগজপত্র তছনছ করে ক্লান্ত হয়ে সে খামের কোনায় কালি দিয়ে লিখল, 5 সেন্টাভোর কোনো স্টাম্প হাতে নেই। সে নিচে স্বাক্ষর করল এবং সেখানে অফিসের সিলমোহর দিল। সে রাতে জপের পরে ফাদার আনহেল দেখতে পেলেন একটা মরা ইঁদুর ভাসছে পবিত্র জলাধারে। ত্রিনিদাদ সেখানে ট্যাপগুলোকে লাগিয়েছে পানিতে ডুবিয়ে কুমারী মাতার পবিত্র জলে।
পুরোহিত সেখান থেকে প্রাণীটাকে লেজের আগা ধরে টেনে তুললেন। তুমি সমস্যার সমূহ কারণ হতে যাচ্ছ, তিনি ত্রিনিদাদকে বললেন, মরা ইঁদুরটা তার সামনে দোলাতে দোলাতে। তুমি কি জানো না যে সবসময় কিছু বিশ্বাসীদের পবিত্র পানি বোতলে করে খেতে দেয়া হয় তাদের অসুস্থতার জন্য? তারা ওটা থেকে কি পায়? ত্রিনিদাদ জিজ্ঞেস করল। কি পায়? পুরোহিত উত্তর দিলেন, ঠিক আছে, কিন্তু অসুস্থ লোকজন কি পবিত্র পানি পান করবে সেকো বিষ সহ? ত্রিনিদাদ তাকে মনে করিয়ে দিল যে তিনি এখন পর্যন্ত তাকে সেকো বিষ কিনবার জন্য কোনো টাকা দেননি। ওটা প্লাস্টার। ত্রিনিদাদ হেসে ফেলল এবং পদ্ধতিটি ফাঁস করল। সে চার্জের কোনায় প্লাস্টার রেখেছিল। ইঁদুর একটু খেয়েছিল এবং মুহূর্ত পরেই হয়ে পড়েছিল ভয়ঙ্কর তৃষ্ণার্ত। ফলত সঙ্গত কারণেই ওটা পানি খেতে গিয়েছিল পবিত্র জলাধারে, আর পরবর্তীতে পানি ওটার পেটের ভেতরের প্লাস্টারগুলোয় জমিয়ে দিয়েছে। যা হোক, পুরোহিত বললেন, তবে সেটাই যথার্থ হতো যদি তুমি সেকো বিষের জন্য টাকাটা নিয়ে আসতে। পবিত্র পানিতে আমি আর কোনো মরা ইঁদুর দেখতে চাই না। পাঠকক্ষে ক্যাথলিক ডেম, এক নারী, বিশেষত বিবাহিত নারী, 2 ইংল্যান্ডের রাষ্ট্রীয় উপাধিপ্রাপ্ত মহিলা, ওই উপাধি। পাঠকক্ষে ক্যাথলিক ডেমের একটি প্রতিনিধি দল তার জন্য অপেক্ষা করছিল রেবেকা অ্যাসিসের নেতৃত্বে। ত্রিনিদাদকে সেকো বিষের টাকা দেওয়ার পরে পুরোহিত ঘরের ভেতরে গরম সম্পর্কে মন্তব্য করলেন এবং ডেস্কে বসলেন। 3 জন ডেমের মুখোমুখি যারা অপেক্ষা করছিল চুপচাপ। আমার সম্মানীয় ভদ্রমহিলাগণের জন্যে আমি কি এমন করতে পারি? তারা একে অপরের দিকে তাকালো। রেবেকা অ্যাসিস তখন একটা ছাপা জাপানি প্রাকৃতিক দৃশ্য সম্বলিত হাত পাখা মেলে ধরল এবং কোনো রকম রহস্য না করেই বলল, ফাদার, এটা কিন্তু একটা ল্যাম্পুনের বিষয়বস্তু। ঘোরানো পেঁচানো একটি ভাষায়, যেন সে একটি রূপকথার গল্প বলছিল, সে বিবরণ দিল জনসাধারণের ভয় আর উত্তেজনার। সে বলল যে পাস্তের মৃত্যুটি আরও রূপায়িত হতে পারত পুরোপুরি ব্যক্তিগত একটা ঘটনার মতন করে। মর্যাদা সম্পন্ন পরিবারগুলো উপলব্ধি করতে বাধ্য হয়েছে, আর ল্যাম্পুনের জন্য তারা উদ্বিগ্নও হয়েছে খুব। তার রোদ নিরোধ ছাতায় ঠেস দিয়ে অ্যাডাল হিসা মোনোতোয়া 3 জনের মধ্যে বয়োজ্যেষ্ঠ। সে আরও পরিষ্কারভাবে বলল, আমরা ক্যাথলিক ডেমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়টাতে হস্তক্ষেপ করার। ফাদার আনহেল কয়েক সেকেন্ডের জন্য প্রতিবিম্বিত হলেন। রেবেকা অ্যাসিস গভীর একটা শ্বাস নিল এবং পুরোহিত বিস্মিত হলেন কিভাবে মহিলাটি নিঃসৃত করতে পারল এমন গরম একটি ঘ্রাণ। রেবেকা ছিল চমৎকার জমকালো আর ফুলেল, চোখ ধাঁধানো শুভ্র আর প্রবল আবেগপ্রবণ স্বাস্থ্যের অধিকারী। পুরোহিত তার অনুমান নিবদ্ধ করলেন অস্পষ্ট একটি বিন্দুতে, তারপর কথা বললেন। আমার বক্তব্য হচ্ছে, তিনি বললেন, এখন আমাদের যথাযথভাবে উচিত কোনো প্রকার কেলেঙ্কারিমূলক কথাবার্তার দিকে মনোযোগ না দেয়া, আর এই মুহূর্তে বরং এটাই করণীয় যে নিজেদেরকে সব কিছুর ঊর্ধ্বে রাখা এবং ঈশ্বরের দেয়া বিধান পালন করা, যেভাবে আমরা এ পর্যন্ত পালন করে এসেছি। অ্যাডাল হিসা মনতোয়া তার মাথাটা নাড়িয়ে সমর্থন জানালো, কিন্তু অন্যরা একমত হলো না। এটা মনে হচ্ছে তাদের জন্য যে এই বিপর্যয় শেষ পর্যন্ত বয়ে আনতে পারে মারাত্মক একটি পরিণতি। সেই মুহূর্তে ছবিঘরের লাউডস্পিকার উচ্চস্বরে কেসে উঠল। ফাদার আনহেল তার কপাল চাপড়ালেন। এক্সকিউজ মি, তিনি বললেন। যে সময়টায় তিনি ড্রয়ারের ভেতরে তল্লাশি চালাচ্ছিলেন ক্যাথলিক সেন্সরশিপের তালিকার জন্য, তখন জিজ্ঞেস করলেন, তারা কি প্রদর্শন করছে? পাইরেটস অফ স্পেস, বলল রেবেকা অ্যাসিস। এটা একটা যুদ্ধের ছবি। ফাদার আনহেল ওটা খুঁজলেন বর্ণানুক্রমিক তালিকা অনুসারে। অসন্তোষ ভরে বিড়বিড় করে অসম্পূর্ণ শিরোনামে একই সময়ে তার তর্জনীটি লম্বা শ্রেণীবিন্যাসিত তালিকার ওপরে দৌড়ে নিয়ে তিনি পাতা উল্টানো বন্ধ করলেন। পাইরেটস অফ স্পেস। তিনি তার আঙ্গুলটি সমান্তরালে দ্রুত সরালেন, নৈতিক শ্রেণীটি খুঁজবার জন্য। তারপর তিনি ম্যানেজারের কণ্ঠস্বরটি শুনতে পেলেন প্রত্যাশিত রেকর্ডটির পরিবর্তে। সে ঘোষণা করল, খারাপ আবহাওয়ার কারণে প্রদর্শনীটি বাতিলের। মহিলাদের ভেতরে একজন ব্যাখ্যা করল যে ম্যানেজার ওই সিদ্ধান্তটি নিয়েছিল বাস্তবতার পরিপ্রেক্ষিতে। লোকজন টাকা ফেরতের দাবি করেছিল যখন বৃষ্টিটা ছবি প্রদর্শনীকে বাধাগ্রস্ত করল ওটার অর্ধেক হয়ে যাবার আগে। খুব খারাপ, ফাদার আনহেল বললেন। ওটা সবার জন্য অনুমোদিত। তিনি নোটবুকটি বন্ধ করলেন এবং বলেই চললেন, যখন আমি বলেছিলাম
রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করে এটা তেমনই একটা শহর। ১৯ বছর আগে তারা যখন আমাকে নিয়োজিত করলো যাজক হিসেবে, তখন সর্বসাধারণের ভেতরে ১১টি মামলা ছিল গুরুত্বপূর্ণ পরিবারগুলোর ভেতরের রক্ষিতাদের নিয়ে। আর আজ রয়েছে একটি মাত্র মামলা, এবং আমি এর জন্য একটু সময়ও আশা করি। এটা আমাদের জন্য নয়, রেবেকা অ্যাসিস বলল। তবে এইসব নোংরা লোকজন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, পুরোহিত বলে চললেন, মাঝপথের বাধার প্রতি নিস্পৃহ থেকে। যে কেউ একটু ভাবনা করলেই বেশ বুঝতে পারবে কি পরিমাণে বদলে গেছে শহরটা। ওইসব দিনে একজন রাসান ব্যালে নাচনেয়ালি মোরগ লড়াইয়ের ঘেরা জায়গায় শুধু পুরুষদের জন্য একটি নাচের প্রদর্শনী করেছিল, এবং সবশেষে সে নিলামে বিক্রি করেছিল তার সব কিছুই যা সে পরিধান করেছিল। অ্যাডালহিসা তাকে মাঝপথে বাধাগ্রস্ত করল। ওটা ওরকমই ছিল, সে বলল। অবশ্য অ্যাডালহিসা স্মরণ করল কেলেঙ্কারিটি যে রূপে তাকে বলা হয়েছিল। যখন নাচনিয়ালি পুরোপুরি ন্যাংটো হয়ে পড়ে, তখন দর্শকের গ্যালারি থেকে এক বুড়ো তার স্বরে চিৎকার জুড়ে দেয় সবচেয়ে উঁচু একটি বেঞ্চে উঠে। তারপর সে মুততে শুরু করে তার চারপাশের দর্শকদের উদ্দেশ্যে। এছাড়াও তারা অ্যাডালহিসাকে আরও বলেছিল যে পরবর্তীতে সেখানকার বাদবাকি লোকজনও অনুসরণ করেছিল বুড়ো লোকটির উদাহরণ, যা একসময় শেষ হয়েছিল একে অপরের উপরে মুতে উন্মাদ হওয়া এক উত্তেজনায় চিৎকার চেঁচামেচির মধ্য দিয়ে। এখন, পুরোহিত বলে চললেন, এটা এখন প্রমাণ হয়েছে যে এটা রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করে তেমনই একটা শহর, পুরো পোপরাজ্যের ভেতরে। তিনি বিশদভাবে সম্পূর্ণ করলেন তার তত্ত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার কথায় ক্যাথলিক ডেমগণ মনোযোগ দেয়া বন্ধ করল গরমের দ্বারা বিধ্বস্ত হয়ে। তিনি তাদের উদ্দেশ্যে উল্লেখ করলেন কতিপয় অলৌকিক দৃষ্টান্ত মানব সম্প্রদায়ের দুর্বলতা আর চারিত্রিক ত্রুটির বিরুদ্ধে তার সংগ্রামের। রেবেকা অ্যাসিস তার ভাঁজ পাখাটা পুনরায় খুলল, আর তখনই ফাদার আনহেল আবিষ্কার করলেন তার সুগন্ধের উৎসটি। চন্দন কাঠের সৌরভটি ঘরের ভেতরের অলস আর তন্দ্রালু ভাবটাকে ক্রমশ স্ফটিক স্বচ্ছ করে তুলেছিল। পুরোহিত তার হাতা থেকে রুমালটা দ্রুত বের করলেন এবং সেটা তার নাকে হাজির করলেন, যাতে করে হাসতে না হয়। একই সময়ে তিনি বলাটাকে বহাল রাখলেন, পোপরাজ্যের এলাকার ভেতরে আমাদের চার্চটি সবচেয়ে দিনহীন একটি চার্চ। ঘণ্টাগুলো চিৎ ধরা আর গির্জার মূল অংশটি ইঁদুরে ঠাসা। কারণ আমার জীবন খরচ হয়ে গেছে বৈশিষ্ট্যসূচক নৈতিকতা আর ভালো অভ্যাস গড়ে তোলার পেছনে। তিনি তার কলারের বোতাম খুললেন। যুবকরাই কেবল এরকম প্রচণ্ড পরিশ্রম করতে পারে। তিনি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, অন্যদিকে কারো প্রয়োজন হয় অনেক বছরের ধৈর্যসহ প্রচেষ্টা এবং নৈতিকতার পুনর্নির্মাণের জন্য প্রচলিত দীর্ঘকালের অভিজ্ঞতা। রেবেকা অ্যাসিস তার স্বচ্ছ হাতটা ওঠালো, সঙ্গে তার বিয়ের ব্যান্ডসহ যা ছিল পান্নাখচিত। ওই সমস্ত কারণেই, রেবেকা বলল, আমরা ভেবেছি যে এইসব ল্যাম্পুনের দ্বারা আপনার সমস্ত কাজ হারিয়ে যেতে পারে। একমাত্র যে রমণীটি এতক্ষণ চুপচাপ রয়ে গিয়েছিল, ততক্ষণ পর্যন্ত সে সুযোগ নিল মধ্যবর্তী সাময়িক বিরতিতে। তাছাড়া আমরা ভেবেছি যে দেশটি ক্ষয়ক্ষতির পর ভালো হয়ে উঠছে, কিন্তু বর্তমানের এই নতুন ধরনের বিপর্যয় গোলযোগ আরও অশান্তির কারণ হতে পারে। ফাদার আনহেল অপরিচিত জনের মধ্য থেকে একটা পাখা নিলেন এবং নিজেকে হাওয়া করতে শুরু করলেন খুবই কৃপণতার সাথে। এদিকে অন্য বিষয়গুলো সম্পর্কে তেমন কিছুই করবার নেই, তিনি বললেন। আমরা একটা কঠিন রাজনৈতিক মুহূর্তের ভেতর দিয়ে প্রবাহিত হতে চলেছি, তবে পারিবারিক নৈতিকতা অবশ্যই অক্ষুণ্ণ রয়েছে। তিনি ৩ জন মহিলার সামনে দাঁড়িয়েছিলেন। অল্প কিছু বছরের ভেতরই আমি পোপের কাছে বলতে যাব, আমি চলেই যাব আদর্শে দৃষ্টান্তমূলক এই শহরটি ছেড়ে। এখন সকলেই প্রয়োজন বোধ করছে আপনাদের জন্য একজন স্বল্পবয়স্ক আর সক্রিয় একজন সাথীর অত্র যিশু অনুসারী অঞ্চলের ভেতরে সবচেয়ে উৎকৃষ্ট চার্চ নির্মাণের জন্য। তিনি অসার এক বো করলেন আর বেদনায় অকস্মাৎ উক্তি করলেন, তখন আমি আমার পিতৃপুরুষের আঙিনায় শান্তিতে মারা যাব। ডেমরা প্রতিবাদ করল। অ্যাডালহিসা মনতোয়া প্রকাশ করল সর্বজনীন অভিপ্রায়টি, এটাও আপনার নিজের শহরের মতন, ফাদার, আর আমরা চাই আপনি এখানে শেষক্ষণ পর্যন্ত থাকুন। যদি এটা একটা নতুন চার্চ তৈরির প্রশ্ন হয়, রেবেকা অ্যাসিস বলল, আমরা আগামীকাল থেকেই অভিযান শুরু করতে পারি। যথাসময়ে, ফাদার আনহেল উত্তর দিলেন। তারপর ভিন্নতর একটি গলায় তিনি যোগ করলেন,
এ প্রসঙ্গে বর্তমান পরিস্থিতিতে আমি আরও বুড়ো হতে চাই না কোনো যাজকীয় বিভাগের প্রধান হয়ে। আমি চাই না আমার বেলায় ঘটুক যা ঘটেছিল নম্র ও ধৈর্যশীল অ্যান্টোনিও ইজাবেল দেল সান্তিসিমো স্ক্যারামেন্টা দেল অ্যাল্টার কান্তানিদা অ্যান্ড মন্টেরো, যিনি বিশপকে অবহিত করেছিলেন যে মৃত পাখিদের একটি বৃষ্টি পড়েছিল তার যাজকীয় বিভাগে। বিশপ তদন্তকারী পাঠিয়েছিলেন। তারা তাকে দেখেছিল মেইন স্কোয়ারের মধ্যে ফাদার ডাকাত পুলিশ খেলছিলেন শিশুদের সঙ্গে। দেমরা তাদের সন্দেহের মানসিক দ্বিধা প্রকাশ করল। কে ছিলেন তিনি? সহকারী পাদ্রী, যিনি আমাকে স্থলাভিষিক্ত করেছিলেন মাকন্দোতে। ফাদার আনহেল বললেন, তিনি ছিলেন 100 বছরের বয়সী।